সবাই ভাবত এটা কেবল রূপকথার গল্প, কিন্তু এলিয়ট আর তার মেয়ে রিডলি যখন মাঝ রাস্তায় সেই অদ্ভুত প্রাণীটির মুখোমুখি হলো, তখন তারা বুঝতে পারেনি যে তাদের জীবনের সবচেয়ে বড় বিপদ এবং আশীর্বাদ দুটোই অপেক্ষা করছে ওই একটি প্রাণীর মধ্যে। কানাডা এয়ারপোর্ট থেকে গল্পের শুরু। এলিয়ট নামে এক ব্যক্তি তার মেয়ে রিডলিকে নিয়ে বিমানে করে অন্য একটি শহরে যাচ্ছে। এলিয়টের সেখানে জরুরি একটা বিজনেস ডিল আছে। রিডলি স্বভাবগতভাবেই একটু লাজুক আর একা থাকতে পছন্দ করে। তার মনের মধ্যে একটা বড় কষ্ট ছিল তার মুখের ব্রণ নিয়ে। এই সমস্যাটা তাকে সারাক্ষণ ভাবিয়ে তুলত। শহরে পৌঁছানোর পর এলিয়ট আর রিডলি দ্রুত একটা গাড়িতে করে রওনা দেয়, কারণ মিটিংয়ের জন্য এলিয়ট অলরেডি অনেকটা দেরি করে ফেলেছে। গাড়িতে যাওয়ার সময় এলিয়ট তার মেয়েকে বোঝায় যে এসব ছোটোখাটো বিষয় নিয়ে মন খারাপ করা একদম ঠিক নয়। সে বলে, ব্রণ তো যে কোনো টিনেজারের হতে পারে, এটা খুবই সাধারণ ব্যাপার। বাবার এই কথায় রিডলি কিছুটা স্বস্তি পায়। প্রসঙ্গত, রিডলির মা মারা গেছেন কিছুদিন আগেই। একা থাকার ভয় থেকেই সে বাবার সাথে এই ট্রিপে এসেছে। ঠিক তখনই এলিয়টের ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে সেই ব্যবসায়ী প্রচণ্ড রেগে চিৎকার করতে থাকে। এলিয়ট অনেক অজুহাত দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কলটা কেটে যায়। এলিয়ট একটু হাঁপ ছেড়ে বাঁচে এবং দ্রুত প্রাসাদের দিকে গাড়ি চালাতে শুরু করে। কিন্তু কপাল খারাপ, হঠাৎ রাস্তা দিয়ে একটা অদ্ভুত প্রাণী দৌড়ে আসে এবং গাড়ির সাথে সজোরে ধাক্কা লাগে। গাড়িটি রাস্তার পাশে গিয়ে থামে। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে এলিয়ট গাড়ি থেকে নেমে সে প্রাণীটিকে দেখতে যায়। রিডলিও তার পিছু নেয়। কাছে গিয়ে তারা যা দেখল তাতে তাদের চোখ কপালে ওঠার জোগাড়। ওটা কোনো সাধারণ প্রাণী নয়, বরং একটা অদ্ভুত দেখতে ঘোড়া, যার মাথায় একটা বড় শিং আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই ঘোড়ার শরীর থেকে নীল রঙের রক্ত বেরোচ্ছে। এলিয়ট তখনও মিটিংয়ের চিন্তায় অস্থির, কিন্তু রিডলি সেই রহস্যময় ঘোড়াটিকে দেখে রীতিমতো অবাক। সে আগে কখনো এমন কিছু দেখেনি। হঠাৎ করেই ঘোড়ার শিংটি নীল আলোয় জ্বলে ওঠে। কৌতূহল সামলাতে না পেরে রিডলি গিয়ে আলতো করে সেই শিংটি ছুঁয়ে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই তার সামনে অদ্ভুত কিছু দৃশ্য ভেসে ওঠে, যা সে কিছুই বুঝে উঠতে পারে না। রিডলির যখন হুঁশ ফেরে, সে দেখে তার বাবা এলিয়ট সেই আহত ঘোড়াটিকে লাঠি দিয়ে পিটিয়ে মারছে। রিডলি বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। ঘোড়াটি মারা যাওয়ার পর এলিয়ট সেই মৃতদেহটি কৌশলে গাড়ির ডিকিতে লুকিয়ে ফেলে। এরপর তারা পৌঁছায় মিস্টার ওডেলের সেই বিশাল প্রাসাদে। ভেতরে ঢোকার পর এলিয়টের দেখা হয় ওডেলের ছেলে শেপার্ডের সঙ্গে। এলিয়ট এরপর ওডেলের ঘরে যায়। সেখানে গিয়ে সে বুঝতে পারে ওডেল খুব গুরুতর অসুখে ভুগছে এবং তার জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। ওডেল তার বিজনেস এবং ছেলে শেপার্ডের ভবিষ্যতের দায়িত্ব এলিয়টের কাঁধে তুলে দিতে চায়। এদিকে রিডলিকে বাথরুমে পাঠানো হয়। সেখানে আয়নার সামনে গিয়ে সে নিজের মুখ দেখে চমকে ওঠে। তার মুখের সেই সব ব্রণ একদম গায়েব হয়ে গেছে। সে অবাক হয়ে খেয়াল করে তার হাতে লেগে থাকা সেই নীল রঙের রক্ত, যা আসলে ওই ঘোড়াটির ছিল, সেটাই তার ত্বকের সব দাগ সারিয়ে দিয়েছে। রিডলি মনে মনে ভাবতে থাকে, এই ঘোড়ার রক্ত তবে সত্যিই কি জাদুকরি? এটা কি যে কোনো কঠিন রোগ সারাতে পারে? গল্পের পরবর্তী অংশে আমরা দেখি এলিয়টের গাড়িতে রাখা সেই মৃত ঘোড়ার শিংটি হঠাৎ হালকা আলোয় জ্বলে উঠছে। এলিয়ট তার মেয়ে রিডলিকে ওডেলের পরিবারের সাথে পরিচিত হওয়ার জন্য চাপ দিতে থাকে। সে জানায় এই বিজনেস ডিলটি তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এলিয়ট রিডলিকে প্রলোভন দেখায়, যদি সে ওডেলের সাথে দেখা করে তবে সে তার সব বায়না পূরণ করবে, এমনকি মৃত ঘোড়াটিকে কবর দিতেও সাহায্য করবে। তাদের এই কথোপকথনের মধ্যেই গাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। মৃত ঘোড়াটি নড়ে চড়ে উঠছে। এলিয়ট ভয় পেয়ে দ্রুত ওডেলের কাছে গিয়ে ক্ষমা চায় এবং বলে যে তাকে এখন জরুরি কাজে বেরিয়ে পড়তে হবে। কিন্তু ওডেল এতে প্রচণ্ড বিরক্ত হয়। সে এলিয়টকে ধমক দিয়ে বলে, কথা দিয়ে সময় না রাখা তার জন্য অসম্মানের। ততক্ষণে প্রাসাদের এক গার্ড রিডলির কাছে এসে জানতে চায় সে এত নার্ভাস কেন। রিডলি কিছু বলার আগেই
গাড়ির দিক থেকে একটা বিকট শব্দ আসে। সবাই ছুটে গিয়ে দেখে সেই ঘোড়াটি অলৌকিকভাবে আবার বেঁচে উঠছে। সে গাড়ি ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে। তার চেহারা এখন আগের চেয়েও বেশি অদ্ভুত আর ভয়ের। মুহূর্তের মধ্যে গার্ড তার বন্দুক দিয়ে ঘোড়াটিকে গুলি করে আবারও মেরে ফেলে। পুরো ঘটনা দেখে এলিয়ট আর লুকোতে পারে না। সে ওডেল এবং তার পরিবারকে সব সত্যি খুলে বলে। ওডেলের পরিবার অবাক হয়ে যায়, এটি কি সাধারণ ঘোড়া নাকি কোনো পৌরাণিক ইউনিকর্ন। রিডলিও সাহস করে জানিয়ে দেয় যে ওই ইউনিকর্নের নীল রক্তই তার মুখের সব ব্রণ সারিয়ে দিয়েছে। ওডেল কৌতূহলী হয়ে ওঠে এবং রিডলিকে জিজ্ঞেস করে সে কোনো অস্বাভাবিক পরিবর্তন অনুভব করছে কিনা। রিডলি জানায় সে সুস্থ আছে। রিডলি প্রস্তাব দেয় পশুপ্রেমী কোনো সংস্থাকে খবর দিয়ে ঘোড়াটিকে সরিয়ে ফেলার জন্য, কিন্তু ওডেল তাতে বাধা দেয়। সে বলে সরকারি হাতে পড়লে এই জাদুকরী প্রাণের অপব্যবহার হবে, তাই পুরো পরিস্থিতি তাকেই সামলাতে হবে। রাত বাড়লে এলিয়ট রিডলির ঘরে যায়। সে জানতে পারে রিডলি ওই সিংটি স্পর্শ করার পর থেকে কিছু অদ্ভুত দৃশ্য দেখছে। এলিয়ট সেগুলোকে কেবল রিডলির মনের ভুল বলে উড়িয়ে দেয়, কিন্তু রিডলি একা ঘরে ইন্টারনেট ঘেঁটে যা জানতে পারে তা ছিল ভয়ঙ্কর। একটি কোনো সাধারণ ঘোড়া নয়, বরং এক রাজ পরিবারের পোষা ইউনিকর্ন ছিল। সেই পরিবার যখন ইউনিকর্নের জাদুকরী ক্ষমতার কথা জানতে পারে, তারা সেটিকে মেরে ফেলেছিল, কিন্তু সেই ইউনিকর্ন আবার জীবিত হয়ে তাদের ওপর চরম প্রতিশোধ নিয়েছিল। এই ঘটনা পড়ার পর রিডলি ভয়ে কুঁকড়ে যায়। রাতে ঘুমানোর পর সে ভয়াবহ এক দুঃস্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে সে নিজে ওই ঘোড়াটির শরীরের ভেতরে বন্দী এবং জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছে। ভয়ে চিৎকার করে রিডলির ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই সে দেখে ঘরের ভেতর কিছু অদ্ভুত পোশাক পরা মানুষ দাঁড়িয়ে আছে। তারা এলিয়ট এবং রিডলিকে শক্ত করে বেঁধে ফেলে। পরে জানা যায় ওডেল গোপনে কিছু বিজ্ঞানীকে ডেকেছে। তারা রিডলি এবং এলিয়টের ওপর পরীক্ষা নিরীক্ষা করতে চায়, দেখতে চায় ওই নীল রক্তের সংস্পর্শ তাদের শরীরে ঠিক কী ধরনের পরিবর্তন এনেছে। পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর রিডলি তার বাবা এলিয়টকে সব খুলে বলে, কিন্তু এলিয়ট তাকে এসব কথা ভুলে গিয়ে নিজের কাজে মন দিতে বলে। ওদিকে বিজ্ঞানীরা ঘোড়ার রক্তের রিপোর্ট হাতে পায়। তারা নিশ্চিত হয় যে এই রক্ত যে কোনো কঠিন অসুখ সারিয়ে তুলতে সক্ষম। ওডেল এই কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং জেদ ধরে যে এই রক্ত তার নিজের শরীরে প্রয়োগ করা হবে। চিকিৎসকরা দ্রুত ইঞ্জেকশন তৈরি করে ওডেলকে পুশ করেন। এই কর্মকাণ্ড দেখে রিডলি প্রচণ্ড বিরক্ত আর হতাশ হয়ে পড়ে। সে সেখান থেকে বেরিয়ে সোজা জঙ্গলের দিকে চলে যায় একটু শান্তির খোঁজে। ওদিকে বিজ্ঞানীরা লক্ষ্য করেন মৃত ঘোড়াটির শরীরের ভেতর এখনও রক্ত সঞ্চালন হচ্ছে। তার মানে তারা ইচ্ছা করলেই ঘোড়াটি থেকে বারবার রক্ত সংগ্রহ করতে পারবে। জঙ্গলে একা হাঁটতে হাঁটতে রিডলির মনে হতে থাকে কেউ যেন আড়াল থেকে তাকে দেখছে। ভয়ে সে দ্রুত দৌড়ে বাড়িতে ফিরে আসে। এদিকে ওডেলের শরীরে রক্ত কাজ করতে শুরু করে। সে আগের চেয়ে অনেক বেশি সুস্থ বোধ করছে, এমনকি মনে হচ্ছে সে একেবারে নতুন জীবন পেয়েছে। ওডেল চিকিৎসকদের নির্দেশ দেয় ঘোড়াটি থেকে যতটা সম্ভব রক্ত বের করে নিতে, যাতে ভবিষ্যতে এই জাদুকরী ঔষধ তারা ব্যবসার কাজে লাগাতে পারে। সে লোভের বশবর্তী হয়ে বলে এই চিকিৎসা যদি বাজারে ছাড়ে তবে তার দাম হবে আকাশচুম্বী। চিকিৎসকরা তাকে সতর্ক করে জানান যে এই রক্তের কার্যকারিতার একটি নির্দিষ্ট সময়সীমা আছে, এরপর এটি আর কাজ করবে না। রিডলি তার নিজের গবেষণায় এক ভয়াবহ তত্ত্ব খুঁজে পায়। সে সোজা ওডেলের কাছে গিয়ে তাকে সতর্ক করে বলে এই রক্তের ডোজ খুব বেশি শক্তিশালী। ভুল করেও যদি বেশি পরিমাণে নেওয়া হয় তবে মৃত্যু নিশ্চিত। সে ইতিহাসের পাতা থেকে জানায় যে অতীতে যারা এই ইউনিকর্নের রক্তের লোভ করেছিল তারা সবাই মর্মান্তিক পরিণতির শিকার হয়েছে। ইউনিকর্নটি বারবার জীবিত হয়ে উঠে তাদের সবাইকে নির্মমভাবে হত্যা করেছে। কিন্তু ওডেল কারো কথা শোনার পাত্র নয়। সে রিডলিকে তুচ্ছ তাচ্ছিল্য করে জানিয়ে দেয় সে এই ইউনিকর্নকে পুরো পৃথিবীর সামনে প্রদর্শন করবে। রিডলি হতাশ হয়ে কাঁদতে কাঁদতে গাড়িতে গিয়ে বসে, কারণ তার নিজের বাবাও তাকে সমর্থন করেনি।
গভীর রাতে যখন ওডেল এবং তার দল ইউনিকর্নটিকে একটি ব্যাগে ভরে শহর থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখনই পুরো প্রাসাদের বিদ্যুৎ চলে যায়। চিকিৎসকদের ডিভাইসে বিপদ সংকেত বাজতে থাকে। এর মানে ইউনিকর্নটি এখনও জীবিত। আকাশ জুড়ে অদ্ভুত রঙের আলো ছড়িয়ে পড়ে। এলিয়ট ছুটে গিয়ে দেখে এক চিকিৎসক মৃত অবস্থায় পড়ে আছে। তার শরীরে ইউনিকর্নের শিংয়ের ক্ষত। আর যে ইউনিকর্নটিকে তারা মেরে ফেলেছিল সেটি সেই ইউনিকর্ন নয়, এর চেয়েও বড় এবং শক্তিশালী এক ইউনিকর্ন সেখানে তাণ্ডব চালাচ্ছে। বন্দুক হাতে গার্ডরা গুলি চালায়, কিন্তু দানবীয় ঘোড়াটির কিছুই হয় না। সে একের পর এক গার্ডকে পিষে মারতে থাকে। এলিয়ট নিজের প্রাণ বাজি রেখে রিডলিকে চিৎকার করে বলে গাড়ি নিয়ে পালিয়ে যেতে, কিন্তু ইউনিকর্নটি রিডলিকে লক্ষ্য করে গাড়িটি উল্টে দেয়। রিডলি গাড়ি থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে দৌড়তে শুরু করে। সে একটি আস্তাবলের মতো ঘরে গিয়ে লুকায়, কিন্তু ইউনিকর্নটি সেখানেও চলে আসে। অদ্ভুত ব্যাপার হলো, ইউনিকর্নটি রিডলির কাছাকাছি আসতেই শান্ত হয়ে যায়। তার শিং থেকে উজ্জ্বল আলো বেরোতে থাকে। রিডলি ভয়াত্ম চিত্তে ধীরে ধীরে ঘোড়াটির দিকে হাত বাড়ায়। ঠিক যখন সে ঘোড়াটিকে স্পর্শ করতে যায়, তখনই এক মহিলা গার্ড এবং বাকি বাহিনী সেখানে উপস্থিত হয়। তারা আর কোনো সুযোগ না দিয়ে ইউনিকর্নটির ওপর বৃষ্টির মতো গুলিবর্ষণ করতে শুরু করে। ইউনিকর্নটি সেখান থেকে পালিয়ে গেলে প্রাসাদে সাময়িক শান্তি ফিরে আসে। রিডলি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে তার বাবা এলিয়টের উপর চিৎকার করে ওঠে। সে বলে বারবার সতর্ক করা সত্ত্বেও এলিয়ট তার কথা শোনেনি, বরং অন্ধের মতো ওডেলের অনুকরণ করে গেছে। রিডলি মিনতি করে বলে ইউনিকর্নটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এই বিপদ থামানোর একমাত্র উপায়। কিন্তু ওডেল উল্টো হঠকারী সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্ত নেয় এবার থেকেই জাদুকরী ইউনিকর্নগুলোর শিকার শুরু করবে। সে শিকারীদের একটি দল তৈরি করে জঙ্গলের দিকে রওনা হয়। এলিয়টও তার পিছু নিতে চায়। রিডলি কাঁদতে কাঁদতে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও এলিয়ট ওডেলকে একা ছাড়তে রাজি হয় না। এদিকে ওডেলের ছেলে শেপার্ড গোপনে চিকিৎসকের কাছ থেকে ইউনিকর্নের রক্তের নমুনা সংগ্রহ করে। সে ভাবছিল এই রক্ত পান করলে সে অসীম শক্তির অধিকারী হবে, কিন্তু রক্তটি শরীরে প্রবেশ করানোর পরপরই তার শরীরে ভয়াবহ পরিবর্তন শুরু হয়। সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। অন্যদিকে রিডলি পালিয়ে যাওয়ার চিন্তা করলেও শেষ মুহূর্তে বাবার মায়ার টানে প্রাসাদে থেকে যায়। হঠাৎ আকাশ জুড়ে এক অদ্ভুত উজ্জ্বল আলো দেখে তার সন্দেহ হয়। সে দ্রুত গবেষণাপত্রগুলো পরীক্ষা করে বুঝতে পারে জঙ্গলিরা যা দেখছে তা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং ইউনিকর্নগুলো তাদের জন্য এক মরণ ফাঁদ পেতেছে। সে দ্রুত এলিয়টকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এলিয়ট ফোন রিসিভ করছিল না। রিডলি তখন প্রাসাদের গার্ডদের কাছে গিয়ে পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝানোর চেষ্টা করে। জঙ্গলে তখন চিকিৎসকরা ইউনিকর্নের শিং কাটার চেষ্টা করছিল, কিন্তু সেটি অসম্ভব শক্তির আধার হয়ে জ্বলছিল। অবশেষে এলিয়ট রিডলির মেসেজ পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সামনেই ইউনিকর্নটি এসে পড়ে এবং একে একে সব শিকারীকে আক্রমণ করতে শুরু করে। এলিয়ট কোনো মতে নাইট ভিশন গগলস ব্যবহার করে ইউনিকর্নের অবস্থান বুঝে ওডেলকে টেনে নিয়ে সেখান থেকে পালিয়ে প্রাসাদের দিকে ছুটে আসে, কিন্তু তাদের পিছু ছাড়েনি সেই দানব। প্রাসাদে ফিরে আসার পরও তারা নিরাপদ ছিল না। প্রাসাদের ভেতরে ঢুকতেই তাদের সামনে আরেকটি ইউনিকর্ন এসে পথ আটকায়। এখন ওডেল দুই ইউনিকর্নের মাঝখানে আটকা পড়ে যায়। প্রাণ বাঁচাতে ওডেল তার ধূর্ত স্বভাব কাজে লাগিয়ে ইউনিকর্নগুলোর সাথে শান্ত স্বরে কথা বলার ভান করে। তার মিষ্টি কথায় একটা ইউনিকর্ন কিছুটা শান্তও হয়ে আসে। গল্পের এই পর্যায়ে দেখা যায় ওডেল ইউনিকর্নটিকে শান্ত করার জন্য তার শিং স্পর্শ করার চেষ্টা করতেই পেছন থেকে অন্য একটি ইউনিকর্ন এসে তাকে আক্রমণ করে। ওডেলের সেখানেই মৃত্যু হয়। এই বিশৃঙ্খলার মধ্যেই রিডলি সেই ছোট ইউনিকর্নটিকে নিয়ে হাজির হয়। তার লক্ষ্য ছিল শিশু ইউনিকর্নটিকে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া, যাতে তারা শান্ত হয়ে মানুষের ওপর হামলা বন্ধ করে। কিন্তু এলিয়ট তখনও রিডলির কথায় রাজি হতে পারছিল না। সে পুলিশ ডাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় সেটিও ব্যর্থ হয়। ওডেলের স্ত্রী পরিস্থিতি বুঝতে পেরে শেষ পর্যন্ত রিডলির পরামর্শ মেনে নেন। তিনি গার্ড ও ডাক্তারকে নির্দেশ দেন ছোট ইউনিকর্নটিকে বাইরে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে। কিন্তু এখানে ডাক্তার এক মারাত্মক ভুল করে ফেলে।
বাইরে নিয়ে যাওয়ার আগে সে ইউনিকর্নটির শিংটি কেটে নেয়, এই ভেবে যে এর গুরুত্ব কেউ বুঝবে না। যখন তারা শিশুটিকে তার বাবা মায়ের সামনে রেখে আসে, তখন সেই অভিভাবক ইউনিকর্নগুলো তাদের সন্তানের কাটা শিং দেখে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মুহূর্তের মধ্যেই ডাক্তারকে হত্যা করে। গার্ড কোনো মতে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। পুরো বিষয়টি জানার পর শেফার্ড বলে যে এখন একমাত্র রিডলিই পারে এদের থামাতে, কারণ পুরো প্রাসাদের সবার মধ্যে রিডলি একমাত্র মানুষ যে এই জাদুকরী শক্তির কোনো লোভ করেনি, বরং সে এগুলোকে বোঝার চেষ্টা করেছে। এলিয়ট ভয় পেয়ে যায় এবং ওডেলের স্ত্রীকে বলে যে সে আর এই ঝামেলায় থাকতে চায় না। ওদিকে শেপার্ডের শরীরে ইউনিকর্নের রক্তের প্রভাবে অদ্ভুত সব শারীরিক পরিবর্তন শুরু হয়। তার চোখ দিয়ে তীব্র আলো বের হতে থাকে এবং সে এক ভয়ঙ্কর শক্তির নিয়ন্ত্রণে চলে যায়। এলিয়ট ও রিডলি যখন সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই শেপার্ড তাদের সামনে এসে পথ আটকায়। শেপার্ড রিডলিকে ধরে ফেলে এবং তাকে আঘাত করতে উদ্যত হয়, কিন্তু ঠিক তখনই সেই দুটি ইউনিকর্ন প্রতিশোধ নেওয়ার জন্য সেখানে হাজির হয়। ইউনিকর্নগুলোকে দেখে শেপার্ড ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে এলিয়ট ও রিডলি একটি গোপন পথ দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে শেপার্ড ও তার মা অন্য একটি পথ ধরে বেরিয়ে পড়ে। তাদের কাছে ছিল সেই কাটা শিংটি। পালানোর সময় শেপার্ডের মা তাকে জিজ্ঞেস করে এখন তাদের পরিকল্পনা কী। শেফার্ড ঠান্ডা মাথায় জানায় সে পালাতে রাজি নয়। সে এই ইউনিকর্নগুলোকে পাকড়াও করে তাদের বংশধরদের থেকে নতুন ম্যাজিক্যাল পাওয়ার তৈরি করতে চায়, যাতে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হতে পারে। কিন্তু শেফার্ড তখন তার ডিভাইসের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সেখানে সেই ইউনিকর্নের কাটা শিংটি আর নেই। আসল সত্যিটা হলো এলিয়ট আগেই কৌশলে সেই শিংটি চুরি করে নিয়েছিল। শিংটি পাওয়ার পর এলিয়ট রিডলির পাশে বসে তার পুরনো ব্যবহারের জন্য আক্ষেপ করতে থাকে। সে কাঁদতে কাঁদতে তার মেয়ের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে সে সারা জীবন নিজের কাজ আর ব্যবসায়িক ডিলকে রিডলির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সে আজ বুঝতে পেরেছে যে সে সব সময় ভুল ছিল। বাবার এই আবেগপূর্ণ কথা শুনে রিডলি কেঁদে ফেলে এবং তাকে জড়িয়ে ধরে। ঠিক সেই সময় শেফার্ড ও তার মা এলিয়ট এবং রিডলিকে খোঁজার জন্য হলের দিকে এগিয়ে আসে। ইউনিকর্নগুলো তাদের পিছু ধাওয়া করে এবং কিছুক্ষণের মধ্যেই শেপার্ডের মাকে ধরে ফেলে হত্যা করে। গল্পের এই চূড়ান্ত পর্যায়ে এলিয়ট রিডলিকে বারান্দায় আটকে দেয় যাতে ইউনিকর্ন তার কাছে পৌঁছাতে না পারে। এরপর সে নিজেই ইউনিকর্নগুলোর সামনে দৌড়াতে থাকে, যাতে তাদের নজর নিজের দিকে টেনে রিডলিকে পালানোর সুযোগ করে দেয়। অনেক চেষ্টার পর রিডলি বারান্দা থেকে বেরিয়ে আসে। এসেই সে দেখে এলিয়টের পিছনে সেই বিশাল ইউনিকর্নটি তাড়া করছে। রিডলি দৌড়াতে যাবে, এমন সময় শেপার্ড সামনে এসে দাঁড়ায়। হাতে ধনুক নিয়ে সে রিডলিকে ভয় দেখিয়ে বাধ্য করে তার সাথে কোর্টইয়ার্ডে যেতে, যেখানে আগে থেকেই সেই ছোট ইউনিকর্নটি ছিল। ঠিক তখনই ইউনিকর্নটির বাবা সেখানে এসে পৌঁছায়। তার চোখে প্রতিশোধের আগুন, কিন্তু রিডলিকে দেখা মাত্রই ইউনিকর্নটি শান্ত হয়ে যায় এবং তার পায়ের কাছে মাথা নত করে শুয়ে পড়ে, যেন সে রিডলিকে পুরোপুরি বিশ্বাস করে। শেফার্ড এই সুযোগের সদ্ব্যবহার করে ইউনিকর্নের পায়ে দড়ি বেঁধে ফেলে। রিডলি তাকে বারণ করে, কিন্তু শেফার্ড তার অহংকারে অন্ধ হয়ে তা উপেক্ষা করে। হঠাৎই সেখানে উপস্থিত হয় ইউনিকর্নের মা। তার সাথে ছিল এলিয়ট, যে ছোট ইউনিকর্নের শিংটি ব্যবহার করে মা ইউনিকর্নটিকে বশ করে ফেলেছিল। রিডলির কাছাকাছি আসতেই মা ইউনিকর্নটিও শান্ত হয়ে রিডলির পায়ের কাছে এসে শুয়ে পড়ে। রিডলির উপস্থিতিতে দুই ইউনিকর্নই পুরোপুরি শান্ত হয়ে যায়, কিন্তু লোভী শেফার্ড ফের সুযোগ বুঝে মা ইউনিকর্নের পায়েও দড়ি বেঁধে ফেলে। এলিয়ট রাগে ফেটে পড়ে। হাতে থাকা সেই শিংটি শেফার্ডের ওপর সজোরে নিক্ষেপ করে, কিন্তু ইউনিকর্নের রক্ত পান করার কারণে শেফার্ড এখন আর সাধারণ মানুষ নেই। সে অবিশ্বাস্য রকমের শক্তিশালী হয়ে উঠেছে। সে এলিয়টের আক্রমণ রুখে দিয়ে সেই তীরের আঘাতেই এলিয়টকে গুরুতর জখম করে ফেলে। এলিয়ট মাটিতে লুটিয়ে পড়লে রিডলি কান্নায় ভেঙে পড়ে। শেফার্ড আবার এলিয়টকে শেষ করে দেওয়ার জন্য শিংটি তুলে এগিয়ে আসে। ঠিক তখনই বাবা ইউনিকর্নটি দড়ি ছিঁড়ে শেফার্ডের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শক্তিশালী লাথিতে শেফার্ড ছিটকে গিয়ে মাটিতে পড়ে ঘটনাস্থলে মারা যায়। এলিয়ট তখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সে শেষবার রিডলিকে জিজ্ঞেস করে, প্রথমবার শিংটি ছোঁয়ার সময়
সে কি দেখেছিল। রিডলি জানায় সে সেখানে সেই ইউনিকর্নের জগতের কষ্ট, ইতিহাস এবং এমনকি নিজের হারিয়ে যাওয়া মায়ের স্মৃতিও দেখতে পেয়েছিল। এলিয়ট ক্ষমা চেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রিডলি যখন ভেঙে পড়ছে তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। ইউনিকর্ন দম্পতি তাদের জাদুকরী শক্তি একত্রিত করে এক উজ্জ্বল আলো সৃষ্টি করে। সেই আলোয় ছোট ইউনিকর্নের ভাঙা শিং জোড়া লেগে যায় এবং এলিয়টের সমস্ত ক্ষতও নিরাময় হতে থাকে। এলিয়ট চোখ মেলে তাকায়। জাদুর স্পর্শে সে এখন সেই একই স্মৃতি ও সত্য দেখতে পায় যা রিডলি দেখেছিল। বাবা ও মেয়ে আবেগপ্লুত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই প্রাসাদের দরজা খুলে যায়। পুলিশ ও গার্ডরা ভেতরে প্রবেশ করে। ইউনিকর্নগুলো তখন আর সেখানে নেই। পুলিশ এলিয়ট ও রিডলিকে খুনের দায়ে গ্রেপ্তার করে, কিন্তু তারা তখন আর ভীত নয়, কারণ তারা জানে তারা একটি জাদুকরী জগতের প্রাণীদের রক্ষা করেছে। পুলিশ যখন তাদের নিয়ে যেতে উদ্যত হয় তখন সেই জাদুকরী ইউনিকর্নগুলো তাদের অদৃশ্য শক্তি ব্যবহার করে পুলিশ ও গার্ডদের দৃষ্টি আড়াল করে দেয় এবং এলিয়ট ও রিডলিকে একটি নিরাপদ জায়গায় পৌঁছে দেয়। ইউনিকর্নরা ফিরে যায় তাদের আদি অরণ্যে, আর এলিয়ট ও রিডলি পায় এক নতুন জীবন। এভাবেই সত্য ও সাহসের এক রোমাঞ্চকর গল্পের সমাপ্তি ঘটে। গল্পের শেষ মানেই তো নতুন শুরুর অপেক্ষায় থাকা। সিনেমার গভীরে ডুব দিতে আর বিনোদনের দর্পণে নিজেকে দেখতে আজই যুক্ত হন সিনেমা দর্পণের সাথে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।